দার্জিলিংয়ের তামসাং টি এস্টেটের 2 কিলোমিটার উপরে অবস্থিত তামসাং গ্রাম। গ্রামের পিছনে আছে পাইন বন এবং অন্যান্য গাছের ঘন জঙ্গল, আর সামনে একের পর এক অনেক কিছু। প্রথমে গাছপালায় ঢাকা তামসাং খাসমহল, তারপরে চা বাগান। চা বাগানের মধ্যে মধ্যে আছে ছোট ছোট চা বসতি কামান। তামসাং টি এস্টেটের বাঁ পাশে আছে ভীম টি এস্টেট আর ডান পাশে লিঙ্গিয়া টি এস্টেট। এই সমস্ত চা বাগান শেষ হচ্ছে ছোট রঙ্গিত নদীর প্রবাহ পথে এসে। ছোট রঙ্গিত নদীর ওপারে আছে বিজনবাড়ির বিভিন্ন গ্রামগঞ্জ। চূড়ায় আছে মানেভাঞ্জন, চিত্রে, মেঘমা, টংলু। টংলু থেকে যে পথ সান্দাফু ফালুট হয়ে গেছে তাও দেখা যায়। পাহাড়ের ওপাশটাই নেপাল। আর এই সমস্ত কিছুর উপরে ভেসে আছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত কিছু দেখা যায়, এমনকি দার্জিলিং শহরও। সময় আর ধৈর্য থাকলে আরও অনেক কিছু দেখা যায়, তবে গ্রামে আসা একটু কষ্টকর। এনজেপি থেকে ঘুম হয়ে এই রাস্তাটা সুখিয়া পক্ষী চলে গেছে। সুখিয়ার একটু আগে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে নামা শুরু করলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু সৌন্দর্য খারাপ সেটা কেউ বলতে পারবে না। গাড়ি ভাড়া 4 থেকে 4,500 টাকার মতো পড়ে। এনজেপি থেকে মিরিক সুখিয়া হয়েও এই রাস্তা ধরা যায়। হোমস্টে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। পাহাড়ে মন্ত্রী এসেছেন, রাস্তা বন্ধ ছিল। একরাশ ক্লান্তি আর খিদে নিয়ে খাবার টেবিলে এলাম, কিন্তু তারপরে এই দৃশ্য দেখলাম। দুপুরে কাঞ্চনজঙ্ঘা, বহু বছর পরে এই সময় দেখলাম। আসলে কয়েকদিন আগেই ছোট রঙ্গিত নদী আর রংভং নদী উপত্যকায় ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ে দুর্যোগ যত ভয়ঙ্কর হয়, দুর্যোগ কেটে গেলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ততই মুগ্ধকর হয়। পর্যটকরা যখন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখে খুশিতে উচ্ছল হন, তখন আর পাহাড়ের মানুষরা তাদের এর পিছনের ঘটনা বলেন না, যে কত ঘরবাড়ি ভেসে গেছে, কত মানুষ মারা গেছেন, কত অপূরণীয় ক্ষতি হয়েছে। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা অন্ধকারে ঢাকা পড়ে গেল। স্বাভাবিকভাবেই আলো ফোটার সঙ্গে সঙ্গে আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, মেঘ কুয়াশা মুক্ত পরিষ্কারভাবে। এই পুরো ট্রিপে রোজই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমরা নিচে চা বাগানে এলাম, সকালের স্নিগ্ধ মুহূর্তে। এখন অক্টোবরের মাঝামাঝি সময়। আটটা নাগাদ ফেরার পথ ধরলাম। আমি এই হোমস্টেতে উঠেছি। প্রতিটি কটেজে নিচের তলায় 2 জন আর উপরের তলায় 4 জনের থাকার ব্যবস্থা আছে। এই কটেজে মূল দরজা দিয়ে ঢোকার পর উপরের তলার জন্য আলাদা আর কোনো দরজা নেই, নিচের তলায় দরজা আছে। 2টি তলাতেই গিজার সহ বাথরুম আছে।
ঘরের মতো বারান্দাও বেশ সুন্দর। একটু নিচে অপর কটেজটা আছে। এখানে দুটো তলার মাঝে কোনো দরজা নেই, তাই এই ডুপ্লেক্স কটেজগুলো একটা পরিবারকেই ভাড়া দেওয়া হয়। এই কটেজের বাথরুম দুটো ঘরের বাইরে বারান্দায়। উপরের তলার বারান্দা এরকম খোলা আর অনেকটা বড়। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ পড়ে উপরের কটেজে 1500 টাকা আর নিচের কটেজে 1400 টাকা, 4 জন বা তার বেশি সংখ্যা হলে। 2 জন পর্যটকদের জন্য নতুন ঘর তৈরি হচ্ছে। জলখাবারের পর আমরা ঘুরতে বেরোলাম। চা বাগান, বিভিন্ন বসতি, এইসব দেখতে দেখতে আমরা যাব ছোট রঙ্গিত নদী পর্যন্ত। মাঝে পড়ল তামসাং চা বস্তি। এখানে জঙ্গলের মধ্যে একটা সুন্দর মন্দির আছে যেখানে ঝর্ণা আছড়ে পড়ে। তামসাংয়ের আগের ব্লগগুলোতে দেখিয়েছি। তারপরে কালুধরা বসতির মধ্যে দিয়ে এগিয়ে চললাম। এরপর থেকে রাস্তা ভয়ঙ্কর খারাপ। অতিবৃষ্টির পরে অনেক জায়গায় বিপজ্জনকও হয়ে গেছে। অনেক গাড়ি এই পথে আসতে চায় না। যেতে যেতে এখানে দাঁড়ালাম। যে কেউ এখানে দাঁড়াবে। প্রায় মালিকানাহীন একটা গাছ অস্বাভাবিক উজ্জ্বল হয়ে আছে। মৌমাছিরা মহানন্দে ফুলের মধ্যে ঘোরাফেরা করছে। হয়তো খুব স্বাভাবিক একটা দৃশ্য। এখানে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। আরো বেশ কিছুক্ষণ পর নদীর কাছে পৌঁছালাম। ওই ঝর্ণাটাও মনে হয় আগে ছিল না। এখান থেকে আমরা নদীর আরেকটু উপরের দিকে চললাম। ছোট রঙ্গিত নদীর সৌন্দর্য প্রতি 100 মিটারে পাল্টে পাল্টে যায়। কিছুটা যাওয়ার পরে এই জায়গায় এসে দাঁড়ালাম। বন্যার পরে এখানকার সবুজ অঞ্চল পুরো বালিতে ঢাকা পড়ে গেছে। অনেক গাছ উপড়ে গেছে। বন্যার রাতে এখানে একজন নিখোঁজও হয়েছেন। নদীর উপরে আগে একটা মজবুত কংক্রিটের ব্রিজ ছিল। কংক্রিটের হলেও সুন্দর দেখতে ছিল আর অবশ্যই প্রয়োজনীয় ছিল। এখন অর্ধেকটা আছে, তাও কেমন বেখাপ্পাভাবে রয়েছে। বন্যার পরে নদীতে পাথরের সংখ্যা অনেক বেড়ে গেছে। নদী এখানে দুটো ভাগে বইছে। কংক্রিটের ব্রিজ পেরোনোর পর একটা বাঁশের সাঁকো পড়ল। সাঁকো পেরোতে পেরোতে দুর্যোগের কথা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। এলিনা স্রোতের উপরে পা ঝুলিয়ে বসে পড়ল।
নদীর এপারে চা বাগান, ওপারে ধানের জমি। এখন ধানও হয়েছে। হোমস্টে ফিরে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর আমরা যাব মাঝিধুরায়। মাঝিধুরা এখন খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিকেলের পর আসাতে এখন তেমন একটা ভিড় নেই। বর্তমানে প্রবেশ মূল্য দিতে হচ্ছে শুনলাম। ফেরার দিন আবার এসেছিলাম, তখন আবার অন্য রূপ দেখেছিলাম। পাইনের জঙ্গলে ঘেরা এই সমতল সবুজ উপত্যকার সৌন্দর্য সবাইকেই আকর্ষিত করে। সুখিয়ার সেই বিখ্যাত মনেস্ট্রি, পাইনের জ্যামিতিক গঠন আর মেঘের আসা যাওয়া, ড্রোনে এখানকার সৌন্দর্যের ব্যাপ্তি বুঝেছিলাম। রাজেনজি সুখিয়াতে বাজার করতে এলেন। একটা সামান্য জিনিসেরও দরকার হলে তামসাং থেকে সুখিয়া আসতে হয়। ফেরার সময় অনেক আলো দেখে গাড়ি থামাতে অনুরোধ করলাম। মেলা বসেছে। জলখাবার খেয়ে গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলাম। আজ আমাদের গ্রুপ ট্যুর শুরু হবে। দুপুরের মধ্যেই সবাই এসে পড়বেন।